নমস্কার। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর বাংলা পড়াবো। আজকে পড়াবো ইলিয়াস। ইলিয়াস গল্পটির লেখক কে? লিও টলস্টয়। এই লিও টলস্টয় নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে ইনি ভারতীয় নন, অর্থাৎ ভারতবর্ষে এনার জন্ম নয়। ইনি আসলে সাবেক সোভিয়েত রাশিয়ার বিখ্যাত একজন লেখক। এবং সাবেক সোভিয়েত রাশিয়া বলতে কি, অর্থাৎ সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়ার আগে উম, যে পুরো দেশটি ছিল সেখানকার ইনি জন্মগ্রহণ করেন এবং সেখানকার বাসিন্দা ছিলেন। যেমন আমাদের ভারতবর্ষ ভেঙে গিয়ে পাকিস্তান, বাংলাদেশ গঠিত হয়েছে, ঠিক সেরকম ভাবেই সোভিয়েত রাশিয়া ভেঙে যায়। তবে ভারতবর্ষ ভেঙে পাকিস্তান প্রথমে, তারপর পাকিস্তান ভেঙে বাংলাদেশ, এক্ষেত্রে তেমনটা হয়নি তাদের। যাই হোক, তো এই সাবেক সোভিয়েত রাশিয়ায় লিও টলস্টয় জন্মগ্রহণ করেছিলেন 1828 খ্রিস্টাব্দের 9ই সেপ্টেম্বর। লিও টলস্টয় জন্মগ্রহণ করার পরেই খুব ছোট বয়সে তার বাবা মা কে তিনি হারান। তো উম, এবং একা হয়ে পড়েন স্বাভাবিকভাবেই। তো সেই লিও টলস্টয় 12 বছর বয়স থেকে তার সাহিত্য কীর্তি শুরু করেন, অর্থাৎ তার সাহিত্য লেখা শুরু করেন, সাহিত্য কীর্তি। এবং তিনি তৎকালীন দেশের অনেক অনেক বড় মানে লেখক। তো আমাদের আজকের গল্পটা আমরা পড়ব। গল্পটির বাংলা তর্জমা করেছেন, দাঁড়াও, নবম শ্রেণী লিও। সেকেন্ড, আমি বের করে না রেখে খুব সমস্যা হয়ে গেছে। এই যে গল্পটি লিখেছেন মানে লিও টলস্টয়, কিন্তু তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। তর্জমা মানে অনুবাদ করেছেন। গল্পটি তো রাশিয়ান ভাষায় লেখা, তো গল্পটি আমাদের বাংলায় তর্জমা করেছেন তিনি। তো কি বলছে? উভা প্রদেশে ইলিয়াস নামে এক বাস্কির বাস করত। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। উফা প্রদেশ ইয়েতে তোমার রাশিয়ার একটি অঞ্চল, সেই উফা প্রদেশের কথা বলা হয়েছে। এই উফা প্রদেশটি সমতল থেকে কিছু উঁচু, মানে একটু ঠান্ডা ঠান্ডা জায়গা, যেখানে পশুপালন বেশি ভালো হয়। হ্যাঁ, সেরকম আমাদের দেশে যেমন হিমাচল, এই জায়গাগুলো যেরকম একটু পার্বত্য অঞ্চলে একটু উঁচু, যেখানে ঠান্ডা বেশি, সেই রকম একটি প্রদেশ। তো এই উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। বাস্কির, এই বাস্কির মানে হচ্ছে যারা তোমার পশুপালন করে। পশুপালন বা কৃষিজীবীকেও বলা হতো, কিন্তু পশুপালকদেরকেই বাস্কির বলা হতো। এরা একটি উপজাতি, অর্থাৎ এরা উভা প্রদেশে এসে নিজেদের বাসস্থান তৈরি করেছিল বহু বছর ধরে। তো এই উভা প্রদেশে এক বাস্কির নাম হচ্ছে ইলিয়াস। ইলিয়াসের বিয়ের 1 বছর পর তার বাবা যখন মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র, অর্থাৎ আমরা যাকে বলি মধ্যবিত্ত। তার তখন সম্পত্তি কত? 7টা ঘটকি, অর্থাৎ 7টা ঘোড়া। আহ মহিলা ঘোড়াকে ঘটকি বলা হয়। এবং 20টা 2টো গরু আর 20টা ভেড়া। অর্থাৎ তাদের সম্পত্তি বলতে, এই যে যেহেতু তাদের পশুপালনটাই তাদের জীবিকা, তাই এই পশুরাই হলো তাদের সম্বল এবং সম্পত্তি, যাদেরকে তারা খাটিয়ে রোজগার করবে এবং তাদের জীবিকা নির্বাহ করবে।
এই তার সম্পত্তি। কিন্তু তার সেই সম্পত্তি বাড়তে থাকলো কি করে? তার পরিশ্রমের দ্বারা। ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী দুজনে মিলে এমন পরিশ্রম করে সকলের আগে ঘুম থেকে উঠতেন এবং সবার পরে ঘুমোতে যেতেন এবং সারা দিন অক্লান্ত পরিশ্রম করে তারা তাদের অবস্থার উন্নতি ঘটান। এইভাবে ৩৫ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল। তখন তার ২০০ ঘোড়া, ১৫০ গরু মোষ আর ১২০০ ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ও ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরানীরা দুধ দেয়, কুমিষ, মাখন আর পনির তৈরি করে। তাহলে কি বলছে? পুরোটা পড়ে নিই। মোট কথা, ইলিয়াসের তখন খুব বোলাও। পাশের সকলেই তাকে ঈর্ষা করে। বলে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। ৩৫ বছর এরকম স্বামী স্ত্রীতে কঠোর পরিশ্রম করে তারা তাদের সম্পত্তি বাড়িয়ে নেন। কিভাবে বাড়ান? তাদের কটা ঘটকি ছিল? 7টা ঘটকি থেকে তাদের ঘোড়ার সংখ্যা হয় 200টা ঘোড়া। ওখানে ঘটকি কেন বলছে? 7টা অল্প সংখ্যক ছিল এবং সবগুলোই মহিলা ঘোড়া ছিল। এরপর যখন বাড়তে থাকে তখন ঘোড়া এবং মানে পুরুষ ঘোড়া মহিলা ঘোড়া নির্বিশেষে সেটিকে ঘোড়া বলে একটি মানে সংজ্ঞায়িত করছে বা ঘোড়া বলছে আলাদা করে। আর অতগুলো ঘোড়ার মধ্যে কটা মহিলা কটা পুরুষ আলাদা করে আর বলছে না। তো ১৫০ গরু মোষ, হ্যাঁ, আর ১২০০ ভেড়া। তো এইগুলো যখন অল্প সংখ্যা ছিল গরু ঘোড়া মোষ, তখন তখন ইলিয়াস এবং ইলিয়াসের বউ দুজনে মিলে দেখাশোনা করতো। কিন্তু যখন এত তার সম্পত্তি বেড়ে গেল তখন কি করলো? তাকে ভাড়াটে মজুর রাখতে হলো, অর্থাৎ কাজের লোক রাখতে হলো। এবং তারা কি করতো? তারা গরু ঘোড়ার দেখাশোনা করতো। আর মজুরানি অর্থাৎ মজুরের বউ। তখন কি ছিল? তখন এই গল্পটা যে সময় লেখা হয়েছে সেই সময় হচ্ছে 1800 শতকের একেবারে ওই মাঝামাঝি সময়, কি একটু প্রথমের দিক ঘেঁষা এরকম সময়। এইরকম সময় হতো আসলে। তখন সমাজে সদ্য দাস প্রথা উঠছে, কোনো কোনো জায়গায় রয়েছে। এই রকম অবস্থায় লিও তলস্তয় মানে এই সময়টাই লিও তলস্তয়ের কর্মজীবন ছিল। তো এই সময়ে এই ভাড়াটে মজুর অর্থাৎ কারোর কাছ থেকে মজুরকে কেনা হতো, হ্যাঁ, এই ধরনের ছিল। যেহেতু দাস প্রথা ছিল তখনও, ধরো কারোর কাছে এতজন মানুষ দাস ছিল, তো সেই তার কাছ থেকে তাদেরকে ভাড়া নিয়ে তাদেরকে আর একজন কেউ খাটাচ্ছে সেই রকম ভাবে। তো আমাদের সমাজ তো অনেক পরিবর্তন ঘটেছে, ইতিহাসে আমরা জানি দাসপ্রথা কি। তো সেইভাবে সেই ভাড়াটে মজুরদেরকে নেওয়া হতো এবং মজুরের সঙ্গে কারা থাকতো? মজুরের সঙ্গে মজুরানি অর্থাৎ তাদের বউরা থাকতো। তো তাদের বউরা মিলে এইভাবে মানে কাজ করতো। তো তাদের বউরা কি কাজ করতো? না, কুমিষ তৈরি করতো, আরো দুধ দোয়াতো, মাখন তৈরি করতো দুধ থেকে, পনির তৈরি করতো। দুধ দোয়ানো, মাখন, পনির তো জানি। কুমিষটা হচ্ছে ওই বিশেষত ঘোড়ার মানে মহিলা ঘোড়ার বা ঘটকির দুধ থেকে তৈরি এক ধরনের সুস্বাদু পানীয়। এটাকে কুমিষ বলা হয়। তো সেই কুমিষ তৈরি করতো। মোট কথা সম্ভবত ঘোলের মতন কিছু হবে, অর্থাৎ দইটাকে তুলে নিয়ে মানে দুধটা দুইয়ে পনির বা দই তুলে নিয়ে তারপরে যে জলটা থাকতো সেটা দিয়ে সম্ভবত কুমিষ তৈরি করতো। তো এই ইলিয়াস সে তখন খুব বোলা, মানে তার খুব সম্পত্তি বাড়লে তার যেরকম ভাবে তার সমস্ত বোলা অর্থাৎ আচার আচরণ ওই কিছুটা তো পরিবর্তন হবে, অর্থাৎ তার অনেক রমরমা ব্যাপার হলো, এটাই বোঝাতে চাইছে। পাশে সকলে, দেখো এটা যেহেতু অনুবাদ, এটা যদি অনুবাদ না হয় যদি বাংলায় কোনো লেখক হতো তাহলে আশেপাশের সকলে তাই বলতো।
তো এটা যেহেতু অনুবাদ এবং তাদের ভাষা যেরকমভাবে ইয়ে বলে তারা, তাদের ভাষার মধ্যে আশেপাশে হয়তো নেই, সেখানে পাশে পাশেই বলা হয়েছে, তো সেই হিসেবেই তর্জমা করে দেওয়া হয়েছে এটা। তো পাশে পাশে সকলে ঈর্ষা করলো, কিছুটা হিংসে, যে ইলিয়াসের এত মানে ভাগ্যবান ইলিয়াস সেজন্য। তো সবাই কি বলতো, ইলিয়াস তো খুব ভাগ্যবান পুরুষ, মানে তার কি মরবার দরকার, তার তো মরবারও ফুরসত নেই, এত ঐশ্বর্য এসব ভোগ করতে করতে তার কি কখনো মরতে ইচ্ছে করবে, এই রকম তাদের মনে হতো। তো এরপরে কি বলছে, ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলকে সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যে যখনই আসুক, কুমির, চা, শরবত আর মাংস সব সময়ই হাজির। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। তাহলে কি বলছে, যে অতিথিরা যখন আসে তখন তাদের যথেষ্টভাবে তারা আদর আপ্যায়ন করে। কেউ আসলে পরে কুমিষ, চা, শরবত, মাংস এগুলো করা হয়। কম অতিথি আসলে ভেড়া, আর বেশি অতিথি আসলে পরে ঘটকি মারা হয় মাংসের জন্য। ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস তখন গরিব ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েশি হয়ে উঠল। আয়েশি মানে অলস, একটু মানে অলস, এবং তার সাথে হচ্ছে এই টাকা খরচ একটু, বড়লোকি চাল এগুলোকে। হুম বড়টি এক মহামারীতে পড়ে মারা গেল। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশ অমান্য করতে শুরু করলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। তাহলে ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে, এবং যখন তারা ছোট ছিল এবং ইলিয়াসও গরিব ছিল, তখন তারা ইলিয়াসের সঙ্গে গরু ভেড়া চড়াতো। কিন্তু যখন তারা বড় হলো, তখন তারা একটু এই টাকা বেশি হলো, তখন সেই টাকাতে তারা একটু আরামপ্রিয় হয়ে পড়লো, স্বার্থপর আরামপ্রিয় হয়ে পড়লো। তো বড় ছেলেটি তো মারা গেল অসুখে, আর ছোটটি এমন একটি যোগড়ুটে বউ মানে বিয়ে করলো, অর্থাৎ ছোট বৌমা ইলিয়াসের কথা শুনতো না এবং শুধু ঝগড়া করতো, তো সেই কারণে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না একেবারে। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিরবিজরা তার সব চাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো, ততই তার শরীরের জোরও কমতে লাগলো। এমনই করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাগি আহ বিতাড়িত সা- আহ, আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাগি। বিতাড়িত পুত্র অনেক দূরে চলে গেছে, মেয়েটিও মারা গেছে, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। তাহলে কি হলো, সে তার ছোট ছেলেটিকে যখন তার বাড়ি থেকে বের করে দিল, তখন বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে তো একটা থাকার বাড়িও দিতে হবে, তো তার জন্য একটা বাড়ি দিল। তো বাড়ি দেওয়ার ফলে এবং তার কিছু গরু ঘোড়াও দিল, তো তার ফলে তার সম্পত্তি কিছুটা কমলো।
সম্পত্তি কমার ফলে কি হবে, আয়ও কমবে। তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মড়ক ধরলো। মড়ক মানে মহামারী, অসুখ। তাতে অনেকগুলো ভেড়া মারা গেল। তারপরে এলো দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে সেখানে যারা কৃষিকাজ করে তাদের কৃষিকাজ হবে না, খাবার পাওয়া যাবে না। তার ফলে পশুদের খাদ্যতেও আকাল পড়বে। তো পশুদের খাদ্যও পাওয়া গেল না। এবং তারপরে কি হলো, আরো কি সর্বনাশ হলো, কিরবিজরা তাদের সব থেকে ভালো ঘোড়াগুলো চুরি করে নিল। কিরবিজ হচ্ছে একদল দুর্ধর্ষ ডাকাত, যারা ডাকাতি করে, দস্যু। তো তাদের হাতে তার নিয়ে চলে গেল তারা। তার ফলে তার অবস্থা এমন, মানে কিছু বুঝে ওঠার আগেই সে এমন সর্বহারা হলো যে তাকে তার স্ত্রীকে নিয়ে আর তার কিছু এই জামা জুতো কোট টুপি এই সমস্ত কিছু নিয়ে তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। তারপর কি হলো, মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। সে নিজে ধনীও নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি বাৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো, যতটা ক্ষমতায় কুলোয়। গ্রীষ্মে আমার তরমুজের ক্ষেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শামসীমা গিয়েও ঘটকিগুলোকে দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। সব মানুষ তো খারাপ হয় না। তো ইলিয়াসের যখন এরকম দুর্দশা, যখন তার এত বাজে অবস্থা, তখন তারই এক প্রতিবেশী মোহাম্মদ শাহ তাকে এই মানে কথা বললেন যে এরকম ভাবে না থেকে আমার সঙ্গে থাকো। তার অবস্থা খুব ভালো নয়, তাই সে খুব যে মাইনাপত্র দিতে পারবে তেমনটাও নয়, কিন্তু লোক ভালো এবং সে সুখেই থাকতো। তো সে বলল গ্রীষ্মকালে খেতে কাজ করবে, আর শীতকালে এই পশুগুলোর সেবা করবে, তাদের সঙ্গে থাকবে, যা চাইবে তাই পাবে, আর খাবার তো পাবে। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারতো কাজ করত আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মুনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। মোহাম্মদ শাহ ভালো মানুষ, ইলিয়াসও ভালো মানুষ। তো মোহাম্মদ শাহর অত অর্থ নেই, তাই সে ভাড়াটে মজুর দিয়ে কাজ করানো তার পক্ষে একটু বোধহয় সমস্যা ছিল। আর ইলিয়াস ভালো কাজ জানতো, কিন্তু তার অবস্থা এখন খুব খারাপ। তাই সেও ভালো মানুষ। সে কি করলো, মোহাম্মদ শাহ, সে সাহায্য করলো, তার সমস্ত কাজ সে যতটা পারত করতো। আর মোহাম্মদ শাহও ভালো মানুষ, তারও সুবিধা হলো। সেও ইলিয়াসকে রেখে মানে সে যেহেতু অলস নয় এবং মানে কি বলবো, কোনো রকম বাজে মানসিকতা নয় তার, সৎ মানসিকতা। তাই দুজনকে রেখে লাভ হলো, দুজনের দ্বারা মোহাম্মদ শাহ একজন ভালো কাজের জন্য মানুষ পেলেন, ভালো কাজ জানে এবং কাজ করতে পারে, অলস নয়। আর ইলিয়াস পেলেন একটা ভালো মনিব, যে মনিব হয়েও তার সঙ্গে কোনো বাজে ব্যবহার করবে না, তাকে যথেষ্ট সম্মান দেবে এবং তারপরে তার খাওয়া পড়া থাকা সমস্ত কিছুর দায়িত্ব নেবে। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিশে হাত দিল। মেঝেই কম্বলের ওপর পাতা কুশানে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিষ পান করতে করতে গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল, তাকে আপনারা লক্ষ্য করেছেন কি?
তাহলে অতিথিরা এসে খাবার দাবার খেলো টেলো। তারপরে গল্প যখন করছে তখন ইলিয়াসও কাজ সেরে যখন দরজার পাশ দিয়ে যাচ্ছে তখন মোহাম্মদ শাহ অতিথিদের বললো, ওই মানুষটিকে কি আপনার বুড়ো মানুষটিকে কি আপনারা দেখেছেন? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? স্বাভাবিকভাবে বাড়ির কাজের লোক, তার কাছে আবার তাকে আবার বিশেষ করে দেখার কি আছে? তারা তো আর কিছু জানে না ভেতরের কথা। বিশেষত এই যে একসময় সে এ তল্লাট বিশেষত্ব এই যে একসময় এ তল্লাটে সবচেয়ে ধনী ছিল। নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। তাহলে কি বলছেন যে বিশেষত্ব, এই যে বললো বিশেষ করে কিছু দেখার আছে নাকি? তখন মোহাম্মদ শাহ বলছেন যে হ্যাঁ, অবশ্যই তিনি বিশেষত্ব এই যে তিনি এই তল্লাটের মানে এই জায়গার সব থেকে ধনী মানুষ ছিলেন, তার নাম ইলিয়াস। অতিথি বলল, নিশ্চয়ই, না শুনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। তখন মোহাম্মদ শাহ বলছেন, অথচ আজ তার কিছু নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দই। এটা কিন্তু তিনি অহংকারে বলছেন না, তার তো খারাপ লাগতো, তাই তিনিও এদেরকে বলছেন যে কিন্তু আজকে তার কিচ্ছু নেই, আজকে তার এই অবস্থা, তারা আমার কাছে মজুরের কাজ করে। এখানে তার কোনো ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে না, বরং তার খারাপ লাগছে বিষয়টা। মোহাম্মদ শাহ তো খারাপ লাগতো, সেই খারাপ লাগাটাই তিনি ভাগ করে নিলেন, যাতে এই অতিথিরা রয়েছেন এদের কাছে তাকেও একটু মানে তিনি যেন একটু সম্মান পান। তিনি বাড়ির কাজের লোক বলে তিনি নগণ্য নন, বা বাড়ির কাজের লোককে যেরকম ভাবে দেখা হয় সেই নজরে যেন তাকে না দেখা হয়, এজন্যই তিনি বলেছিলেন। অতিথি বলল, নিশ্চয়ই না, অথচ এটা তো বললাম। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুক চুক শব্দগুলো এরকম বলে না, সেরকম মানে আহারে সেটা ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন ওপরে ওঠে আর একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটার এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। আচ্ছা, তাহলে নিশ্চয়ই সে খুব কষ্টে আছে। কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি, জীবন সম্পর্কে? ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। তার মধ্যে একজন অতিথি বললেন যে জীবন সম্পর্কে ওর কাছে, কারণ সে জীবনের একেবারে শীর্ষ জায়গায় উঠেছিল, সেখানে তার নাম ডাক ছিল, অর্থ ছিল, অর্থাৎ যশ অর্থ ধন সমস্ত কিছু ছিল, কিন্তু আজকে তার কিচ্ছু নেই। তাহলে সে তার জীবনটাকে কিভাবে দেখছে সেটা। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিষ পান করবে। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো, মানে পর্দার ওই অন্যদিকে স্ত্রীরা ছিলেন, ইলিয়াসের স্ত্রী সেখানে বসলেন আর ইলিয়াস তাদের সঙ্গে এক কোনায় বসলেন। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। একটু একটু করে খাবে, গল্প করবে, চা কফি যেমন আমরা খাই সেরকম। অতিথি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? ইলিয়াস হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই, এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন। তাহলে তাদের সমাজে নারীদের বেশ সম্মান ছিল। কেমন করে বুঝলাম? না, এই যে বলছে ইলিয়াসের কথা যে উম সুখ দুঃখের কথা যদি কিছু বলি আমি, আমার মানে কথা বিশ্বাস করবেন না, তার কথা বিশ্বাস করবেন। কেন? কারণ তিনি মহিলা, তার পেটে আর মুখে আলাদা নয়, অর্থাৎ মেয়েরা বেশি সহজ সরল এবং তারা সত্যবাদিনী। তো এই যে কথাটা, এই কথাটার মধ্যেই বোঝা যায় যে তাদের সমাজে নারীদের যথেষ্ট সম্মান করা হতো তখন। হ্যাঁ,
অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকুমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। পর্দার আড়াল থেকে শামসীমা বলতে লাগলো, "উম, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করছি। সুখ খুঁজেছি, কিন্তু কখনো পাইনি। আর আজ এইখানে, এই আমাদের দ্বিতীয় বছর, যখন আমাদের কিচ্ছু নেই। দ্বিতীয় বছর মানে কিন্তু এখানে দ্বিতীয় জীবনের কথা বলা হয়েছে, বঙ্গানুবাদ করা হয়েছে, তো তর্জমা করা হয়েছে। তার জন্য কিছু কিছু ছোট ছোট জায়গায় কিছু অনু মানে ভাবটা একই রকম আসেনি, ভাবান্তর। এখানে বলা হবে যে এই আমাদের দ্বিতীয় জীবন বা দ্বিতীয় জন্ম। হ্যাঁ, মানে অর্থাৎ একটা জন্মে তারা বড়লোক ছিল, তাদের নিজস্ব অনেক কিছুই ছিল, এখন তাদের নিজের বলতে নিজের কোনো সম্পত্তি নেই। হুম, তো সেইটাকে বলছে। হ্যাঁ, আর আজ এখানে বলছে 50 বছর ধরে এই বুড়োর সঙ্গে আমি থাকছি, সুখ খুঁজেছি, কিন্তু পাইনি। আর আমাদের এই দ্বিতীয় বছরে, যখন আমাদের কিছু নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, ভাড়াটে মানুষরাও যেরকম বাঁচে ওরাও ঠিক সেই রকমই বেঁচে রয়েছে, কারণ ভাড়াটে মানুষদেরকে তো মানে দেওয়া হয় না, কি বলে, মায়না দেওয়া হয় না। আর ইলিয়াসকে মোহাম্মদ শাহ মায়না দিতে পারতো না, শুধু কাজ করাতো, তার বদলে থাকা খাওয়া ছিল। তো সেটা তাদের মতনই হয়ে গেল। তো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চায় না। অতিথিরা বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত, সবাই অবাক। গৃহস্বামী উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। 2 হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। গৃহস্বামী দেখে তো অবাক। বুড়ি আবার বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? সবাই তো আগ্রহ প্রকাশ করবেই যে তাদের এই অবস্থা ছিল, কিন্তু আজকে তাদের মানে এমন দৈন্য অবস্থা, হতদরিদ্র তারা। আর তিনি বলছেন যে তিনি সুখী এবং তিনি সুখ পেয়ে গেছেন, কি করে সম্ভব? বলছি, যখন ধনী ছিলাম, বুড়োর বা আমার এক মুহূর্তের জন্যও শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই, দুশ্চিন্তারও অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোকে নিন্দে না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেতে বেশি খেতেই ব্যস্ত, তারা যেমন কম খেতে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি। সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়ে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়লো। রাতে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুমোবার উপায় নেই, মনে দুশ্চিন্তা, ভেড়া বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো। ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত, শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো। এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলল, এটা এভাবে করা হোক, আমি বললাম অন্যভাবে, ফলে ঝগড়া। সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটতো। সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। তারা কি বলছে, যখন তারা ধনী ছিল ততক্ষণ তাদের এত চিন্তা ছিল, বাড়িতে কেউ আসলে তাকে কি খেতে দেবে, কিভাবে আদর আপ্যায়ন করবে তারা, তাহলে সেটা নিয়ে তাদেরকে কোনো রকম তাদের ওপরে বিরূপ হবে না, বা তাদের উপরে অসন্তুষ্ট হবে না, তাদের নিন্দে হবে না। এছাড়া আরো নানা ধরনের চিন্তা, এবং সর্বোপরি নিজেদের মধ্যে কাজ নিয়ে মতবিরোধ, সেটা সমস্ত কিছু নিয়ে তাদের জীবনে সুখ ছিল না। আর এখন, বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়া কিছুই নেই, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি। কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। বাড়িতে এলেই খাবার ও কুমিষ পায়, শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে।
আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। তাহলে কি বলছে? এখন তাদের কোনো চিন্তা নেই, তারা যেমন পারে তেমন কাজ করে, আর তারা খাবারের সময় খাবার খায়। প্রভুকে তারা স্বেচ্ছায় তাদের খাটনি দেয়, যতটা তারা কাজ করতে পারে ততটা করে, তাতে প্রভুও খুশি, তারাও খুশি। আর তারা যেহেতু তাদের কোনো লোকসান নেই, তো লাভই আছে, কারণ তারা যেমন খাটবে প্রভু যত সন্তুষ্ট হবে তত তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে এখানে থাকার। সমস্ত কিছু মিলিয়ে বলছে 50 বছর ধরে সুখ খুঁজেছি এতদিনে পেয়েছি। অতিথিরা হেসে উঠল। ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। কি বললো যে আমরাও বোকা ছিলাম, আর আমরা কোনো হাসির কথা বলছি না, যাতে আমরা এই কথাটা বলছি যাতে আপনাদের সেই উপলব্ধিটা আসে, আপনারাও বুঝতে শেখেন। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসলো। হুম। আচ্ছা, আজকে তাহলে এতটুকুই। আবার পরের দিন এর প্রশ্ন উত্তরটা একটু আলোচনা করব। যদিও আগের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করিনি। আহ, না হলে আগে উম, মানে বইটা শেষ করি, তারপরে সবগুলোই প্রশ্ন উত্তর একদিন একদিন করে আলোচনা করব। আচ্ছা, ভালো থেকো, ভালোভাবে পড়ো। এখনো দিন আছে, কিন্তু তবুও মার্চ বা এপ্রিল, মার্চের শেষ বা এপ্রিলের শুরু থেকে, বা এপ্রিল মাস থেকে তো মোটামুটি পরীক্ষা শুরু হবে। হুম, টাটা।